রবার্ট গ্রিনের লেখা দ্য 48 লজ অফ পাওয়ার আমরা আলোচনা করছিলাম এই বইটা থেকে। তো আজকে আমরা কথা বলবো 48টা ক্ষমতার নীতির ভেতর থেকে দ্বিতীয় নীতি নিয়ে। তো চলুন দেখি দ্বিতীয় নীতিতে রবার্ট গ্রিন কি বলছেন। দ্বিতীয় নীতিতে বলছেন, বন্ধুকে অতি বিশ্বাস নয়, শত্রুকে ব্যবহার করতে শিখো। এই নীতিটাতে দেখেন দুইটা অংশ আছে, দুইটা পার্টে বিভক্ত করছে এই নীতিটা। প্রথম পার্টটা হচ্ছে যে বন্ধুকে অতি বিশ্বাস নয়। এখানে কিন্তু অতি বিশ্বাসের কথা বলছে, তার মানে কি অন্ধের মতো বিশ্বাস করা। বন্ধুকে বিশ্বাস করা যাবে কিন্তু অন্ধের মতো অতি বিশ্বাস নয়। আর দ্বিতীয় পার্টটাতে বলছে যে শত্রুকে ব্যবহার করতে শেখো। আমরা সাধারণত শত্রুদেরকে অ্যাভয়েড করি, তাদের থেকে দূরে থাকতে চাই। ঠিক আছে, আমরা নিরাপত্তার জন্য দূরে থাকবো, কিন্তু তাদেরকে ব্যবহার করারও কিছু কৌশল আছে এবং ব্যবহার করে তাদের থেকে কিছু বেনিফিট পাওয়ারও সুযোগ আছে। এই বিষয়টা নিয়ে লেখক এখানে কথা বলেছেন। কারণ এখানে বন্ধুর ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন লেখক। লেখক বলেছেন যে বন্ধুর ব্যাপারে সতর্ক থাকো, কারণ তারা সুযোগ সন্ধানী হয়ে ওঠে এবং আমি যার উপরে বিশ্বাস করব, বিশ্বাসঘাতকতা করার সবচেয়ে বেশি সুযোগ কিন্তু সেই পাবে যার উপরে আমি বিশ্বাস করব। তো বন্ধুরা দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কি হয়, প্রশ্রয় পেয়ে অনেক উদ্ধত এবং অহংকারী হয়ে ওঠে। তাদের মনে হিংসার জন্ম নেয় এবং এক সময় তারা ক্ষতি করে। ইতিহাস আমাদেরকে এটাই শেখায় এবং লেখক এখানে ইতিহাস থেকে আমাদেরকে কিছু এক্সাম্পল দিয়েছেন যেন আমরা সহজে বুঝতে পারি। তো চলুন আমরা এখানে এক্সাম্পলগুলো দেখে নিই। নবম শতাব্দীর মাঝামাঝি বাইজেন্টাইনে যখন তৃতীয় মাইকেল ক্ষমতায় আরোহণ করেন বা সিংহাসনে বসেন, তখন তার খুবই দুরবস্থা। চারিদিকে উনি খুব বিপর্যস্ত একটা অবস্থায় ছিলেন। তার মাকে বন্দি করা হয়, তার স্ত্রীকে হত্যা করা হয়। এরকম একটা সময় তৃতীয় মাইকেল বাইজেন্টাইনের ক্ষমতায় বসেন। ক্ষমতায় বসার পরে তিনি যে অবস্থানে ছিলেন, তখন এরকম একটা পরিস্থিতিতে তার আসলে খুব বিশ্বস্ত কাউকে প্রয়োজন ছিল, যে তার পাশে এসে দাঁড়াবে এবং তাকে শক্তিশালী করবে, যার উপরে তিনি অগাধ বিশ্বাস রাখতে পারেন। এই সময় তিনি বেছে নিলেন তার খুবই ঘনিষ্ঠ বন্ধু বাসিলিয়াসকে। বাসিলিয়াস বেসিক্যালি খুব একজন দক্ষ ঘোড়সাওয়ার ছিলেন এবং সম্রাটের প্রতি তার যথেষ্ট মুগ্ধতা, আনুগত্য বা ভক্তি ছিল আর কি। তো সম্রাট তখন চিন্তা করলেন কি, যে বাসিলিয়াসকে তাহলে আমি টেনে তুলে আনি। সম্রাট মাইকেল তখন চিন্তা করেন যে আমি তাহলে খুব ভালোভাবে রাজ্য পরিচালনা করতে পারবো। তো বাসিলিয়াসকে উনি রাজ দরবারে অনেক বড় পদে আসীন করেন এবং ধীরে ধীরে তার যশ খ্যাতি থেকে শুরু করে ধন সম্পদও বাড়তে থাকে। এখন সম্রাট ধীরে ধীরে তাকে অনেক সুযোগ সুবিধা দিতে থাকেন, কিন্তু বাসিলিয়াস অকৃতজ্ঞতার পরিচয় দেয়। তাকে যতই তার বেতন বাড়ানো হোক না কেন, তাকে সবকিছু দিচ্ছে কিন্তু কোনোভাবেই তাকে সন্তুষ্ট করা যাচ্ছে না। এবং বাসিলিয়াস কি করে, তৃতীয় মাইকেল যে সম্রাট, তার এই মানে বন্ধুত্বের প্রতি যে দুর্বলতা বা বন্ধুত্বের এই জায়গাটাকে সে দুর্বলতা হিসাবে নেয় এবং এই সুযোগটাকে সে কাজে লাগায়। একসময় বাসিলিয়াস দাবি করে যে তাকে প্রধান সেনাপতি করতে হবে। তো সম্রাট সেটাও মেনে নেয়, তাকে প্রধান সেনাপতি করে, কিন্তু এর পরেও তাকে সন্তুষ্ট করা যায় না, সে ক্রমেই উদ্ধত হতে থাকে। এর মধ্যে একটা টাইম আসে যখন সম্রাট মাইকেল একটু অর্থকষ্টে পড়ে। তিনি এক সময় তখন বাসিলিয়াসের কাছে, সমস্যায় আছে, আমাকে কিছু অর্থ দাও। এবং সম্রাট মারাত্মকভাবে হতাশ হয়, যে বাসিলিয়াস প্রত্যাখ্যান করে, বলে যে আমি তোমাকে এই মুহূর্তে কোনো কিছু দিতে পারছি না। তখনই মাইকেল টের পায় যে আসলে ঘটনাটা অন্যদিকে যাচ্ছে। আমি যতই তার প্রতি অনুগ্রহ করি না কেন বা তাকে বিশ্বাস করি না কেন, সে ধীরে ধীরে আমার সাথে বিশ্বাসঘাতকতার দিকেই আগাচ্ছে এবং ফলাফল তাইও হয়। শেষ পর্যন্ত দেখা যায় যে এক সময় একদিন রাত্রে মদ্যপ অবস্থায় বাসিলিয়াস কি করে, সম্রাট তৃতীয় মাইকেলকে হত্যা করে। তার মানে তার সবচেয়ে কাছের বন্ধু তাকে হত্যা করে। তো ইতিহাস আমাদেরকে এটাই শেখায় যে তার সামনে বন্ধুদের কৃতজ্ঞ পাওয়া খুবই কঠিন, পক্ষান্তরে শত্রুদেরকে এইখানে কৃতজ্ঞ পাওয়া উদাহরণ অনেক বেশি পাওয়া যায়। তো এটা গেল বন্ধুকে অতি বিশ্বাসের যে রেজাল্ট। এখানে রবার্ট গ্রিন আরেকটা এক্সাম্পল নিয়ে আসছেন, যেটা হচ্ছে যে কিভাবে শত্রুকে কাজে লাগানো যায়। শত্রুকে কাজে লাগানোর ক্ষেত্রে রবার্ট গ্রিন এখানে যে এক্সাম্পল এনেছেন সেটা 970 খ্রিস্টাব্দের দিকে। এটা চীনের একটা ঘটনা। চীনের তখন যে সম্রাট, সম্রাট সুং যখন ক্ষমতায় বসেন, ক্ষমতায় বসার পরে তিনি অনেক রদবদল করেন। তার কাছের যে সেনাপতিগুলো ছিল তিনি তাদেরকে ক্ষমতাচ্যুত করেন। এর কারণ হচ্ছে যে সম্রাট সুং যে জিনিসটা বুঝতে পারেন, সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে যদি কেউ বিদ্রোহ করে বা তাকে ক্ষমতাচ্যুত করার কেউ চেষ্টা করে, তাহলে প্রথম করার চেষ্টা করবে তার সেনাপতিরা। ক্ষমতাচ্যুত করে বিদ্রোহের যে সম্ভাবনা, এটা দমন করেন। এই সময় সম্রাট সুংয়ের সাথে বিরোধিতা চলছিল দক্ষিণ হানের রাজা লিউ।
তো এক পর্যায়ে সম্রাট লিউ পরাজয় বরণ করে এবং সম্রাট চীনের সম্রাট সুংয়ের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরে সম্রাট সুং লিউকে তার রাজদরবারে উচ্চ পদে তাকে বসতে দেন। তো এটা স্বাভাবিকের থেকে একটু কিন্তু ব্যতিক্রম, কারণ যে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বা তার সাথে যার যুদ্ধ ছিল তাকে ক্ষমতাচ্যুত করার পরে বা আত্মসমর্পণের পরে তাকে কিন্তু শাস্তি দেওয়া হয় নর্মালি, কিন্তু উনি শাস্তি দেওয়ার বদলে রাজদরবারে তাকে কিন্তু একটা ক্ষমতা দেওয়া হয় তাকে। আচ্ছা, এরপরে এক রাত্রে অনেক আয়োজন করে, খাবারের আয়োজন করার পরে সম্রাট সুং লিউকে একটা পানীয় পান করতে দেয়। এখন যখন পানীয় পান করতে দেয় তখন লিউ চিন্তা করে যে এই পানীয়র মধ্যে হয়তো বিষ মেশানো আছে যেটা দিয়ে তাকে মেরে ফেলা হবে। তো তখন সে সম্রাট সুংয়ের কাছে ক্ষমা চায় যে আমাকে প্রাণে মারবেন না, আমাকে সুযোগ দেন। তো তখন কি করে সম্রাট সুং ওই পানীয়টা নিজে পান করে এবং পান করে দেখায় যে এর মধ্যে কোনো কিছু মেশানো নাই, তুমি নিশ্চিন্তে এটা পান করতে পারো। এর ফলে লিউয়ের মধ্যে যে কৃতজ্ঞতা বোধ তৈরি হয়, সে তখন কি হলো, তার জীবন ফিরে পেল এবং সে তখন সম্রাটের প্রতি আরো বেশি আনুগত্য প্রকাশ করে এবং মানে সম্রাটের সে খুব আস্থাভাজন হয়ে যায়। তো দেখেন, বন্ধুদেরকে খুশি করা খুবই কঠিন, কম্পারেটিভলি শত্রুদেরকে, বিশেষ করে পরাজিত শত্রু যারা, আপনি যদি পরাজিত শত্রুদেরকে সুযোগ দেন তখন কিন্তু তারা তাদের বিশ্বস্ততা প্রমাণের জন্য মরিয়া হয়ে ওঠে এবং তাদেরকে আপনি তখন কাজে লাগাতে পারবেন। তো বন্ধুদের বিশ্বাসঘাতকতার যে ইতিহাস, এটা অনেক দীর্ঘ ইতিহাস, তারপরেও আমরা এই ইতিহাস থেকে শিক্ষা নেই না। তো এইখানেই লেখক এই দ্বিতীয় সূত্রটাতে এটাই বোঝাতে চেয়েছেন যে বন্ধুদেরকে অতি বিশ্বাস নয় এবং শত্রুদেরকে ব্যবহার করতে শেখো, তাহলেই তুমি ক্ষমতাধর হয়ে উঠবে। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এবং এখান থেকে উপকৃত হতে পারবো।